এই হত্যাযজ্ঞের নায়ক, বাংলাদেশের এই ফিতনার মহানায়ক ওয়াসিফুল ইসলাম, তার ছেলে উসামা। এভাবে কোনো কুকুরকে মারা হয় না, এভাবে কোনো পশুকে মারা হয় না, এইভাবে তারা মারছে। যখন হাসানাত আব্দুল্লাহ এবং সার্জিস তারা এই কাণ্ড দেখলেন, দেখে তারাও হতভম্ব হয়ে গেলেন, তাদের চোখেও পানি চলে আসলো, এটা কি করলো। এও সিদ্ধান্ত জানাবো সরকারকে যে এই কাকরাইল মসজিদ এবং টঙ্গীতে কিয়ামত পর্যন্ত আর কোনো সাদিয়ানিকে আসতে দেওয়া হবে না। যদিও অতীতে এরকম একটা ঘটনা পূর্বেও ঘটেছিল, আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি গত রাতে আমাদের প্রতিপক্ষ, আমাদের অপর দিকের দাওয়াত ও তবলিগের নামধারী সাদিয়ানি পক্ষ, তারা গত রাতে 3টা সময় টঙ্গীর ময়দানে অবস্থানরত আমাদের দাওয়াত ও তবলিগের শুরাই নিজামের সাথীদের উপরে অতর্কিত হামলা করে অসংখ্য সাথীকে তারা পঙ্গু করে ফেলে, আহত করে ফেলে এবং 2 থেকে 3 জন নিশ্চিত, এবং এখনো পর্যন্ত আমরা সন্দিহান যে মাঠে ঢুকতে পারলে আমরা জানতে পারবো আমাদের সাথী প্রকৃতপক্ষে কয়জন নিহত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন দাওয়াত ও তবলিগের মধ্যে একটি বিভক্তির কথা আপনারা শুনে আসছেন। এই বিভক্তিটা মূলত আমাদের দেশের নয়, এই বিভক্তিটা হলো হিন্দুস্তানের, ভারতের। সারা বিশ্বে দাওয়াত ও তবলিগের কাজ এক হয়ে চলছিল, কিন্তু একজন ব্যক্তি, শুধুমাত্র একজন ব্যক্তি, মাওলানা সাদ সাহেব, তাকে কেন্দ্র করে আজকে সারা বিশ্বের প্রতিটি দেশ, দেশের প্রতিটি শহর, শহরের প্রতিটি নগর, নগরের প্রতিটি মসজিদ এবং মসজিদের মহল্লার প্রতিটি বাড়ি বিভক্তিত। দাওয়াত ও তবলিগের সাথীদের প্রতিটি ঘর ঘর বিভক্ত। তার কারণে সে নিজেকে আমির বলে দাবি করছে। তিনি কোরআন হাদিস, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অনেক কথা আলোচনা করেছেন, যা বিশ্বের উলামা ইকরাম আপত্তি জানিয়েছেন, এবং তিনি দাওয়াত ও তবলিগের পুরনো প্রবীণ মুরব্বীদেরকে মার্কাজ থেকে একভাবে বলা যায় চাপ সৃষ্টি করে বের করে দিয়ে তিনি তার একনায়কতন্ত্র কায়েম করে সারা বিশ্বে তিনি নিজেকে আমির দাবি করে দাওয়াত ও তবলিগের কাজটাকে চালাতে চেয়েছিলেন। কিন্তু সারা বিশ্বে অধিকাংশ সাথীরা তার এই আমিরত্বকে মেনে নেয়নি এবং তার কোরআন সুন্নাহর সাথে ভুল বক্তব্যকে ওলামা ইকরাম মেনে নেয়নি, যার কারণে তাদের সাথে আমাদের একটা বিভক্তি আর দূরত্ব তৈরি হয়। সেই থেকে সারা বিশ্বে দাওয়াত ও তবলিগ দুই লাইনে চলে আসছে। একটা সারা বিশ্বের ওলামা ইকরামের সমর্থিত রাস্তা, আর একটা সারা বিশ্বের ওলামা ইকরামের সমর্থন থেকে বিচ্যুত রাস্তা। দাওয়াত ও তবলিগের এই সাদিয়ানি পক্ষ, তারা হলো ওলামা ইকরাম কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত একটা রাস্তায় চলমান, বিচ্যুত রাস্তায় চলার এক পরিচয় দানকারী এক সংস্থা, যারা দাওয়াত ও তবলিগের প্রকৃতপক্ষে সাথী বলা যায় না। এরা, আপনারা জানেন যে আগামী অল্প কিছুদিন পরেই ইজতেমার পূর্বে একটা জোর ইজতেমা হয় 5 দিনের। আমাদের এই জোর ইজতেমা ছিল গত 29শে নভেম্বর এবং 1লা, 2রা, 3রা ডিসেম্বর আমাদের 5 দিনের জোর ছিল। এই জোর আমরা পূর্বেও করেছি। এরও পূর্বে আপনারা জানেন 5ই নভেম্বরে সারা দেশের ওলামা ইকরামের একটা সমাবেশ হয়েছিল সরওয়ার্দী ময়দানে। ওই সময় ওলামা ইকরামের সিদ্ধান্ত এবং পরবর্তীকালে আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত নিয়ে কাকরাইল মসজিদ এককভাবে আমাদের অধীনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু প্রশাসনিকভাবে সরকার চিন্তা করে যে তাতে একটা বিশৃঙ্খলা হবে, মারামারি হবে। তো এই জন্য আমাদেরকে তারা দরখাস্ত করে, আমাদের কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করে যে আপনারা মার্কাজ ছেড়ে দিন, তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে মার্কাজ আপনারা পূর্বের মতো 4 সপ্তাহ 2 সপ্তাহ করে চালান, কিন্তু ময়দান আপনাদের কাছে থাকবে এবং ইজতেমা আপনাদেরটাই প্রথমে হবে। এবং তারা জোর ইজতেমা করবে এমন কোনো প্রজ্ঞাপনের মধ্যে এমন কোনো কথা ছিল না। তারা আগেও 5 দিনের জোর করছে, তাদের তো জোরের দরকার হয় না, তারা জেলা ভিত্তিক ইজতেমা করে।
আমাদের জোর করার পরেই তাদের ভিতরে জোর করার একটা খাহিশ পয়দা হয়। তারা পূর্ব থেকেই কাজটা করে আসছে। দাওয়াতের কাজের চেয়ে বেশি আমাদের সমাবেশ, আমাদের জোর, আমাদের ইজতেমার কাউন্টার একটা দিয়ে থাকে। তারা আমাদেরকে জানায় যে আমরাও জোর করব, কিন্তু আমরা প্রশাসনিকভাবে আমাদের কাছে প্রজ্ঞাপন ছিল, আছে যে মাঠ আমাদের কাছে থাকবে 31শে জানুয়ারি, 1 ও 2 ফেব্রুয়ারি আমরা ইজতেমা করব এবং 4 ফেব্রুয়ারি বিকাল 3টায় মাঠ আমরা সরকারকে হস্তান্তর করব। সরকার তাদেরকে ইজতেমা করার সুযোগ দিবে এবং তাদের ইজতেমার পর মাঠ আবার আমাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এটার প্রজ্ঞাপন গ্যাজেট এটা সরকার পাশ করছে। কিন্তু তাদের এই আচরণ, তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তাদের অ্যাগ্রেসিভ মনোভাব, এই সব কিছু দেখে তারা চিৎকার করে বলতেছিল যে জোর করবেই তারা 20 তারিখ থেকে। সরকারও হয়তো চিন্তা করছে আমাদের সাথে বসবে, আমাদের কাছে অনুমতি চাইবে। সেই লক্ষ্যেই সরকার উপদেষ্টা মণ্ডলী 2 জন সমন্বয়ক সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ, এই 2 জনকে প্রথমে তাদের কাছে পাঠায়। গত রাত্রে, গভীর রাতে, মধ্যরাতে এই 2 সমন্বয়ক অপরদিকের এই হত্যাযজ্ঞের নায়ক, বাংলাদেশের এই ফিতনার মহানায়ক ওয়াসিফুল ইসলাম, তার ছেলে উসামা, আব্দুল্লাহ মনসুর সহ তারা এই সমন্বয়কদের সাথে একটা বৈঠক করে, যার ভিডিও ক্লিপ ইউটিউবে এখনও আছে। সেখানে সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ তাদেরকে আশ্বস্ত করে, প্রতিশ্রুতি দেয় যে আচ্ছা এটা হতে পারে, তো আপনারাও জোর করতে চাচ্ছেন, আমরা প্রতিপক্ষের সাথে আলোচনা করে আপনাদেরকে মাঠ নিয়ে দিব, তবে শর্ত হলো যে আপনারা জোর করে 20 তারিখ থেকে 5 দিনের জোর করে 25 তারিখ মাঠ আবার ফেরত দিয়ে দিবেন। এটা ভিডিও ক্লিপ ইউটিউবে এখনও আছে। তারা সম্মতি জানায় যে হ্যাঁ ঠিক আছে। এই ভিত্তিতে শেষ রাতে সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ উভয় কাকরাইল মসজিদে আসে। আমাদের মুরব্বীদের সাথে বসে তারা উপদেষ্টা মণ্ডলীর এই দরখাস্তটা পেশ করে আলোচনা করে। আমাদের মুরব্বীদের সাথে যখন আলোচনা চলছিল, আমরাও বুঝতে পারতেছিলাম যে যদি সরকার খুব বেশিভাবে অনুরোধ করে আমরা না করব না, দিয়ে দেব। এই আলোচনা চলছিল। ইতিমধ্যে টঙ্গীর ময়দান থেকে সংবাদ আসে যে তারা গেট ভাঙার চেষ্টা করতেছে। তখন সার্জিস এবং হাসানাত এই কাকরাইল মসজিদের ভিতরে বসা, তাদেরকে বলা হলো যে ভাই দেখো তোমরা কার পক্ষ নিয়ে আসছো, কাদের পক্ষ থেকে কাদেরকে প্রতিশ্রুতি দিয়ে আসছো, তারা এই করতেছে। তখন সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ তাদেরকে ফোন দেয়, ফোন দিয়ে কথা বলে যে আপনারা যদি, এবং আজকে একটা মিটিং হয়েছে, হওয়ার কথা ছিল 2 পক্ষের সাথেই, এবং এই মিটিংয়ের পরেই হয়তোবা সরকার আমাদের কাছ থেকে মাঠ নিয়ে তাদেরকে সুন্দর সুশৃঙ্খলভাবে বুঝিয়ে দিত। কিন্তু তারা যখন এটা করলো, সার্জিস এবং হাসানাতে কথা বলে দিল যে আপনারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করেন, আইন নিজের হাতে তুলে নেন, তাহলে আপনাদের সাথে আর আমরা নেই। একটু পরেই জানতে পারি, আমাদের মুরব্বীরা জানতে পারেন যে আমাদের সাথীদেরকে ময়দানে ঢুকে শুধু মারা হচ্ছে তাই না, এভাবে কোনো কুকুরকে মারা হয় না, এভাবে কোনো পশুকে মারা হয় না, এইভাবে তারা মারছে। আমাদের মসজিদে এখন 4 তলায় আহতরা আছে। আমরা ঢাকা মেডিকেল থেকে এইমাত্র আসলাম। ঢাকা মেডিকেলে এখন 40 জনের মতো আহত রোগী খুব মুমূর্ষু অবস্থায় আসে। একজনের লাশ আপনারা থাকতে থাকতে হয়তো চলে আসবে, এবং আরও রোগী বাংলাদেশ হসপিটাল, উত্তরায়, টঙ্গী, আহসানুল্লাহ মাস্টার হসপিটালে, বিভিন্ন জায়গায় আমাদের শত শত আহত সাথী রয়ে গেছে। যখন হাসানাত আব্দুল্লাহ এবং সার্জিস তারা এই কাণ্ড দেখলেন, দেখে তারাও হতভম্ব হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন, এবং তারাও তাদের চোখেও পানি চলে আসলো। এটা কী করলো? আমরা কার পক্ষ নিয়ে আসলাম, কার কথা বলতে আসলাম? আমি আপনাদের নাম বলবো না, সরকারি পর্যায়ের লোক আমাদেরকে এই কথা পর্যন্ত বলছে, আপনারা এদের সাথে 6 বছর চলছেন কিভাবে বরদাস্ত করছেন এদেরকে 6 বছর? এরা মাঠে ঢুকে এই হত্যাযজ্ঞ চালায়। এরপরে আমাদের সাথী মুরব্বীরা কাকরাইলে জড়ো হতে থাকে, আমাদের মশওয়ারা হয়, পরামর্শের পরে আমাদের কিছু সিদ্ধান্ত হয়। আমি সিদ্ধান্তগুলি শুধু আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের একটি সিদ্ধান্ত হয়, আজকে সন্ধ্যার মধ্যে যদি সাদিয়ানি বাহিনী তারা যদি তার মাঠ ছেড়ে না দেয়, তাহলে আমরা আগামীকালকে সারা বাংলাদেশ থেকে এবং ঢাকা শহরের 8 পয়েন্ট থেকে আমরা লং মার্চ
পায়ে হেঁটে টঙ্গীর ময়দানে গিয়ে সমবেতভাবে জোহরের নামাজ আদায় করব। এবং আমাদের আরেকটি এই পরামর্শ থেকে দাবি উত্থাপিত হয়েছে যে তারা যদি মাঠ ছেড়েও দেয় তাহলে আমরা লং মার্চ হয়তো বা করবো না। আর আমরা যতদূর জানি তারা মাঠ ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেও ফেলছে, তার কারণ তাদের যান বাঁচাতে হবে। তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, যার প্রমাণ ভিডিও ফুটেজের মধ্যে আছে, এই জন্য তারা আশ্বাস দিয়েছে যে তারা ভেগে যাবে, ছেড়ে দিবে তো বলা যায় না, ভেগে যাবে। তো আমরা তবুও আমাদের পক্ষ থেকে আমরা তাদের নামে এই হত্যাযজ্ঞের মামলা করব। আমরা সরকারের কাছে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। তাদের মধ্যে সবচেয়ে বড় যিনি কলকবজার কাঠি নাড়েন, ওয়াসিফুল ইসলাম, তার ছেলে উসামা, আবদুল্লাহ মনসুর, আজিম উদ্দিন, জিয়া বিন কাসিম, মনির বিন ইউসুফ, আব্দুল মুক্তাদির, মুয়াজ বিন নূর, সফিউল্লাহ, হাজি মনির, শামসুদ্দিন, আসিফ। আর মোট আমরা এখানে তাদের নাম যতটুকু 30 জনের মতো আমরা নাম আছে, যার মধ্যে 10 জন উল্লেখযোগ্য। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব এবং সরকারের কাছে আবেদন করব এদেরকে যাতে এখনই অ্যারেস্ট করা হয়, কারণ তারা যে অন্যায় করছে তার ফুটেজ আছে, তারা ভেগে যাবে। এদেরকে এখনই অ্যারেস্ট করা হোক এবং সর্বোচ্চ পর্যায়ের শাস্তি দিয়ে সরকার এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এরকম প্রদান করুক যাতে বাংলাদেশের জমিনে আর দ্বিতীয় কেউ কোনো এরকম কোনো ফিতনা ফাসাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করতে না পারে। এবং আমরা এটাও ধারণা করছি যে বাংলাদেশকে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করার জন্য এই বর্তমান সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বিপদের মুখে আর একটা অস্থিতিকর পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য যারা চক্রান্ত করছে, এই চক্রান্তের একটা বীজ হলো এই সাদিয়ানি বাহিনী। এরা ভারতের দ্বারা ব্যবহৃত হচ্ছে, যেহেতু তাদের আমির ভারতের, এবং এই ভারতের দালালি করছে তারা, এবং এই ভারতের দালালি করেই তারা আমাদের দেশে ফিতনা ফাসাদ করছে। এই জন্য আমরা সরকারের কাছে তার দাবি জানাই যে তাদের বিচার করা হোক, এবং আমরা এও সিদ্ধান্ত জানাবো সরকারকে যে এই কাকরাইল মসজিদ এবং টঙ্গীতে কিয়ামত পর্যন্ত আর কোনো সাদিয়ানিকে আসতে দেওয়া হবে না। আমি জোর করতেই আসে ওর নতুন সাথী 3 দিনের সাথী তারা যে জোর করতে আসছে বলছে, আপনারা জানেন জোরটা হলো কর্মী সম্মেলন। জোর মানে আমরা বাংলায় যেটাকে বলি কর্মী সম্মেলন। আর আমাদের একটা উসুল আছে, কর্মী সম্মেলন হলো যারা তবলিগে একসাথে 3 চিল্লা বা 4 মাস লাগিয়েছেন, তারা যাদেরকে নিয়ে আসছে এরা 3 দিনও তবলিগে লাগায় নাই। এমন হেলমেট বাহিনী পেছনের ফ্যাসিবাদী সরকারের আমলে কিছু ফ্যাসিস্টরা যে কাজ করে নাই সেটা তারা পূরণ করছে। চাইনিজ টুপিদারির লেবাসধারী হয়ে তারা চাইনিজ কুড়াল, ছুরি, হাতুড়ি, শাবল, তারপরে ক্রিকেট খেলার স্ট্যাম্প, হকি এবং বাঙালি মানে দেশীয় অস্ত্র যাকে আমরা রামদা বলি, এই ধরনের অস্ত্র নিয়ে আসছে। এবং অনেক অস্ত্র তাদের এখনো পর্যন্ত ময়দানে গেলে পাওয়া যাবে। তাহলে কি আপনারা ঘোষণা দিচ্ছেন যে ওনাদের যে ইজতেমার ডেট ইজতেমা করতে দিবেন? এখন আমরা বাংলাদেশে একটাই ইজতেমা হবে, 31/1/2 একটাই ইজতেমা হবে ইনশাআল্লাহ। এর মধ্যে দিয়ে যেহেতু তারা কিছুদিন আগেও কিন্তু আপনাদের কাকরাইল দখল নিয়েছিল এবং হঠাৎ করে ফজরের পরে তারা এটা একটা পরিস্থিতি তৈরি করছে। সবচেয়ে এখন যে বিষয়টা হচ্ছে পরবর্তী যে সিদ্ধান্তটা আসবে বা আপনাদের পরবর্তী সিদ্ধান্ত আমি আপনাদেরকে বলি, আজকে আমরা একটা না বিশৃঙ্খলার আর কোনো সুযোগ নাই। আমরা জানি সরকারও এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা একটা পরিস্থিতির শিকার, আপনারা আজকে আর কোনো প্রশ্নোত্তর পর্ব দেওয়ার মতো পরিস্থিতি আমাদের নাই। আমরা এতটুকু বলেই শেষ করছি। শুকরিয়া। এবং আপনাদেরকে আমাদের আহত কিভাবে ক্লিয়ার করব, ঢাকা মেডিকেলে আমাদের 40 জনকে খুঁজে খুঁজে পেয়েছি, অনেকে ট্রিটমেন্ট নিয়ে চলে গেছে। বাংলাদেশ হসপিটাল উত্তরাতে
তারপরে টঙ্গী আহসানুল্লাহ, গাজীপুর সদর হসপিটাল, বিভিন্ন জায়গায় আছে। আমরা অনুমান করছি অন্তত পক্ষে 400-র উপরে হবে, 4 থেকে 500 হবে। আমরা এখানে আসার পর দেখলাম হচ্ছে আপনারা একটা গাড়ি আটকেছেন, তার সাথে 3 জন আটকেছেন, এরপরে দেখলাম আরো লোকজন আটকেছেন, তাদেরকে কি পুলিশে হস্তান্তর করা হয়েছিল? হ্যাঁ, আমাদের এখানে যাদেরকে ঢাকা মেডিকেলে যাওয়ার পরে সাতপন্থী বলে সাতপন্থীদের কখন, হ্যাঁ এটা রমনা ডিসি নিজে ছিলেন, রমনা ওসিও ছিলেন, এই 2 জনের সমন্বয়ে লিখিত আকারে তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। জি, আমরা যদি তারা আজকের মধ্যে মাঠ বর্জন না করে তাহলে আমরা আগামীকাল জোহর করবো ইনশাআল্লাহ। আমরা এটাই সরকারের কাছে দাবি করবো।